তোমরা আগে থেকে যে দুইটা বল সম্পর্কে জানতা, সেই দুইটা বল ছিল, যদি আমি এমন ভাবে বলি, তোমরা 19 থেকে ইলেকট্রিক ফোর্স সম্পর্কে জানো, মানে তড়িৎ বল। সেটা কিভাবে বের করে যদি অন্য একটা সহজ ভাষায় বলি, চার্জ ইনটু ই বা তীব্রতা, এটা দ্বারাই আসলে তড়িৎ বল বের করা যায়। এটা তোমরা আগে থেকেই জানো বা স্থির তড়িৎ চ্যাপ্টারে পড়ে আসছো। এরপর এই চ্যাপ্টারে তুমি ম্যাগনেটিক ফোর্স সম্পর্কে জেনেছো, যেটা আসলে কিউ ভি বি, শর্টকাটে যদি এমনি লিখি আর কি, সাইন থিটাটা লিখলাম না, জাস্ট এই দুইটা বল, এটা হলো ইলেকট্রিক ফোর্স আর নিচেরটা হলো ম্যাগনেটিক ফোর্স, এই দুটো তোমরা জানতা। মানে যদি ভেক্টর দিয়ে কথাটা বলি, একটা হলো ইলেকট্রিক ফোর্স ভেক্টর আর একটা হলো ম্যাগনেটিক ফোর্স ভেক্টর। এই দুটো ফোর্স সম্পর্কে তোমরা জানো, এগুলা দিক নির্ণয় করতে পারো এবং অনেক ডিটেইলে অনেক কিছুই জানো। আচ্ছা, এখন যে বলটা সম্পর্কে কথা বলবো সেটা হলো এই ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সের ভেক্টর সাম, মানে ভেক্টর যোগ আর কি। এই দুইটাকে যোগ করলে ভেক্টর স্টাইলে যোগ করতে হবে, সরাসরি যোগ করা যাবে না। ধরো এটার মান 10, এটার মান 20, 10 20 30 হয়ে গেল, এরকম ভাবে যোগ করতে করা যাবে না। যেহেতু দুইটাই ভেক্টর রাশি, তো ভেক্টরের নিয়ম মেনটেন করে আমার যোগ করতে হবে, বা আরেকটু সহজ ভাবে বললে সামান্তরিক সূত্র মেনটেন করে যোগটা করতে হবে, বা ত্রিভুজ সূত্র মেনটেন করে বা বহুভুজ সূত্র মেনটেন করে যোগটা করতে হবে। এই যে দুইটা ভেক্টর কে, এই দুইটার যোগফলকে বলা হয় স্পেশালি লরেন্স ফোর্স বা লরেন্স বল, এফএল, লরেন্স ফোর্স, লরেন্স বল, লরেন্স বল। তাইলে আমরা কেমনে করে বের করতে পারি একটু ডিটেইলে যদি আলোচনা করি। ধরো ইলেকট্রিক ফোর্স এদিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফোর্স এদিকে যাচ্ছে, এই যে এদের দিয়ে যে আমি একটা লব্ধি সৃষ্টি করলাম, এইটাই হলো এফ এল বা লরেন্স ফোর্স। সো তোমরা বুঝতেই পারতেছ এটা দিয়ে কেমনে অঙ্ক আসতে পারে বা কি কি করা যেতে পারে। তোমাকে যদি এরকম বলা হয় যে চার্জের মানটা 10 কুলম্ব, তোমাকে যদি বলা হয় ওইখানে প্লাস চার্জের যে বেগটা আছে সেটা হলো 2 মিটার পার সেকেন্ড আছে, ওইখানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা মনে করো 20 নিউটন পার কুলম্ব আছে, আর বি চৌম্বক ক্ষেত্রের তীব্রতা আছে মনে করো 5 টেসলা। এখন তোমাকে বলা হয়েছে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল, সেটা মনে করো 30 ডিগ্রি আছে। তোমাকে লরেন্স ফোর্স বের করতে বলা হলো, লরেন্স ফোর্সের মান এবং ধরো দিকটাও বের করো আর কি। যদি তোমাকে এইভাবে দিয়ে দেওয়া হয়, এটা ম্যাগনেটিক ফোর্স, এটা ইলেকট্রিক ফোর্স যদি হয়, আর এটা 30 ডিগ্রি হয়। এখন তুমি আসলে ইলেকট্রিক ফোর্সের সাথে কত অ্যাঙ্গেলে আছে এফ এল, সেটাও বের করবা, আর এফ এল এর মানটাও বের করবা। এই কোণটাকে তোমাদের পরিচিত ভাষায় লিখে দিলে মনে হয় বেটার হবে, তোমাদের পরিচিত ভেক্টরের ভাষা, সেটা কি ছিল? আলফা। তোমরা অঙ্কটার পুরো জিনিসটাই বুঝতে পারার কথা। এখন আমাকে বলো অঙ্কটা কেমনি করবো, সূক্ষ্ম বলো তো। মান্নান, মান্নান আছো তুমি? দিশা, কি ব্যাপার তোমরা কোথায় আছো? তো দেখা যাচ্ছে। দিশা, নিজেকে আনমিউট করো তো। জি ভাইয়া। আচ্ছা বলো তো দিশা, কি করা যায়, অঙ্কটা শুরু কেমনে করবো? প্রথমে এই ভেক্টর দুটার মান বের করি।
ইলেকট্রিক ফোর্স বের করার জন্য কিউই করলেই হবে। কিউ 10, ই এর মান 20, তো বের হয়ে গেল এফ এম এর মানটা বের করি, কিউ ভিভি। দুইটাই বের হয়ে গেছে। এখন একটা ভেক্টর যোগ কি তোমরা করতে পারবা না সামন্তরিক সূত্র ব্যবহার করে? মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া আছে, আই থিঙ্ক সবাই এই কাজটা করতে পারবা। পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ কজ আলফা মানে 30 ডিগ্রি। তোমরা কি অঙ্ক এইটুকু বুঝতে পারছো না বুঝতে পারো নাই? নাকি স্ক্রিন শেয়ার হয় না, দেখতে পাচ্ছ না কিছু? দিশা বুঝতে পারছো কি করলাম? সুপ্ত এইবার থিটাটা বলো তো, আমি যদি বের করতে চাই যে এই যে সামান্তরিক সূত্র অনুযায়ী যে আমরা যোগটা করতেছি সেটার এই থিটাটা কত? মানে ইলেকট্রিক ফোর্সের সাথে কত অ্যাঙ্গেলে আছে সেটা যদি আমরা বের করতে চাই, সেটা হবে tan ইনভার্স অফ, তোমরা জানো যে যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটাকে খালি রাখতে হয়, তার মানে আমরা ইলেকট্রিক ফোর্সটার এখানে 200 বসিয়ে দেব, আর উপরে sin 30 ডিগ্রি 100 cos 30 ডিগ্রি, ভেক্টরে সব করে 800। সো বেসিক্যালি আমার এই দুইটা জিনিসই অ্যান্সারের মধ্যে যাবে, এইটা আর এইটা, এই দুটো জিনিস। পারবা ছাত্ররা সবাই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি লরেন্সটা এলটা ঠিক করে দেই। ওকে, এখন নিতে পারে স্ক্রিনশট। সুপ্ত বুঝতে পেরেছো? হ্যাঁ, আপনার কথাটা একটু আবার এখানে ঠিক মতো আসতেছে না। আমার কথা আসতেছে না? এখন আসতেছে? এমন হতে পারে আমার নেটের সমস্যা, এখন আবার আসে। এখন আসে, তখন ঠিক মতো আসে না। আচ্ছা, কোন জায়গাটায় বুঝো নাই সুপ্ত সেটা বলো। না, এটা বুঝছে। ওকে, অঙ্ক বুঝছো তাহলে তো ভালো কথা। তাহলে একটু আমরা বোর্ডটা ক্লিয়ার করে ফেলি, তারপরে আর সামনে আগাই। তাহলে লরেন্স ফোর্স আমরা জানতে পারলাম। আচ্ছা, একটা বিশেষ প্রশ্ন করব তোমাদের কাছে। হল ভোল্টেজের সময় লরেন্স ফোর্সের মান কত হবে? হল ভোল্টেজের সাম্য অবস্থায় যখন আমরা হল ভোল্টেজ, হল ক্রিয়া ঘটে, হল ইফেক্টের সময় লরেন্স ফোর্স কত হয় এটা বলতে পারবা কেউ? মান্নান বলো তো, হল ইফেক্টের সময় লরেন্স ফোর্স কত হয়? জানি না ভাইয়া। তোমরা কি হল ইফেক্টের ক্লাস করছো আদেও? না, কি বলো তুমি এটা? হল ভোল্টেজের ক্লাস যে করো নাই সে এই ক্লাস মানতে সবচেয়ে বড় লস খাইয়ে গেছে। হল ভোল্টেজের ক্লাসটা অ্যাটলিস্ট দেখে রাখো, কারণ তোমার 1 মাসের পর আগে যাবে ওই একটা ক্লাস দেখলে। সো বেসিক্যালি হল ভোল্টেজের সময় হয় কি, সাম্য অবস্থা সৃষ্টি হয়। সাম্য অবস্থা সৃষ্টি হওয়ার মানে হলো, ধরো এখানে একটা চার্জ আছে, এই চার্জটার উপর এই দিক বরাবর
ম্যাগনেটিক ফোর্স কাজ করে, আর তার অপোজিটে ইলেকট্রিক ফোর্স কাজ করে। এবং এদিক দিয়ে যখন চার্জটা সরাসরি চলে যায়, তার মানে তুমি বুঝতেই পারতেছো না এইটা জিততেছে না এইটা জিততেছে, কেউই জিততেছে না। তার মানে হলো হল ভোল্টেজের সাম্যাবস্থায় ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স একটা আরেকটা সমান হয়। তো হল ক্রিয়া যখন ঘটে, হল ক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছে গেলে তোমার বুঝতে হবে যে ওই জায়গাটায় ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স সমান হয়ে গেছে। এইখান থেকে তুমি একটা কথা বলতে পারতেছো, যেহেতু এটা সমান হয়েছে তাতে সমস্যা নাই, কিন্তু এখন তুমি ভেক্টর যোগের চিন্তা করে দেখো, এই দুইটা একটা একটা বিপরীতে কাজ করতেছে। তার মানে এইখানে লরেন্স ফোর্স বের করলে কত আসা উচিত, একটু ভাবে দেখো। লরেন্স ফোর্স হলো এই দুটার ভেক্টর সাম। এইখানে বেসিক্যালি লরেন্স ফোর্স আসবে 0, কারণ একটা একটার অপোজিটে আছে, একটা প্লাস তৈরি আর একটা মাইনাস করলে 0 আসবে। তুমি এটা এখান থেকে দেখতে পাচ্ছো এই কথাটা। সো হল ইফেক্টের সময় কোন ফোর্স শূন্য থাকে, লরেন্স ফোর্স। কারণ হল ক্রিয়া যখন ঘটে তখন তড়িৎ বল আর চৌম্বক বল একটা একটা বিপরীতে কাজ করে আর মানটা সমান থাকে। ওকে, আমরা এটা তাহলে স্ক্রিনশট নিয়ে নাও একটা। স্ক্রিনশট গুলো আবার একটু করো তো, শেয়ার করো তো গ্রুপে, মান্নান স্ক্রিনশট নাও এটা। ওকে, মুছে দিলাম। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখা যেতে পারে, চলো যদি দেখি। এটা অনেক বড় টপিক হয়ে যাবে, শুরু করা উচিত হবে কিনা জানি না, তারপর শুরু করব। চলো, এইখানে মনে করো নর্থ, এটা মনে করো সাউথ। নর্থ থেকে সাউথের দিকে এগুলা হইলো বি মানে চৌম্বক ক্ষেত্র। এখন এইখানে যদি একটা এরকম একটা কয়েল বা তার কুণ্ডলী ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, এদিক দিয়ে কারেন্ট আসতেছে, এদিক দিয়ে বেড়ে যাচ্ছে, মনে করো জিনিসটা কিরকম দিক দেব চিন্তা করতেছি আমিও। আচ্ছা, দিলাম ক্লকওয়াইজ দিলাম ইচ্ছা করে। এই কুণ্ডলীতে মনে করো এইভাবে কারেন্ট চলতেছে। এখন যদি এইখানে কুণ্ডলীতে কারেন্ট এইভাবে চলে, আর এটা যদি মনে করো ওই কুণ্ডলীটা, এখানে তো আর হাওয়ায় ঝুলবে না, এখানে ধরো বেঁধে রাখা আছে। এখন চিন্তা করো তো কি হইতে পারে, আমি কিছু নাম দেই, এ বি সি ডি। ওই বির সাথে কনফিউজ করে ফেলো না, বিটা চৌম্বক ক্ষেত্র ছিল, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তার কুণ্ডলী, যেটার মধ্যে কারেন্ট তড়িৎ বাহী তার কুণ্ডলী কে স্থাপন করা হয়েছে। তো জিনিসটার হেডিং নাম দিতে পারো এটার, যে একটা তড়িৎ বাহী কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে কি ঘটবে। এই প্রশ্নটা লিখে নাও খাতার মধ্যে সবাই। একটা তড়িৎবাহী তারকুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে এটার মধ্যে কারেন্ট চলতেছে, মানে এর মধ্যে নিজস্ব চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, কিন্তু ওইটাকে আমরা কাউন্ট করতেছি না, আমরা করতেছি বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। দুই পাশে নর্থ সাউথ দিয়ে বড় বড় চৌম্বক লাগাই দিচ্ছি দুই পাশে, বুঝতেই পারতেছো বাহ্যিক একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো বিটা এরকম হয়ে গেছে কেন। এই যে আসো নাকি তোমরা, নাকি চলে গেছো? দিশা, মান্নান, সুপ্ত। আছি ভাইয়া। আচ্ছা, দেখো যে কথাটা বলতেছিলাম তোমাদের, এ বি তারের মধ্যে আসো। এ বি তারটাকে আলাদাভাবে চিন্তা করো। এ বি তে উপরের দিকে আই যাচ্ছে, মানে ভি এর দিক ওই দিকেই আছে, প্লাস চার্জে চলার দিক ওইটাই। আর এইদিকে বি এর দিক আছে, ভি ক্রস বি যদি করি আমরা, এখানে স্ক্রু গাঁথলে ক্রস অ্যান্সার আসবে, মানে তোমরা বুঝতেই পারতেছো। এইখানে যদি আমি কি নির্ণয় করি,
আমি যদি এখানে বলের দিক নির্ণয় করতে চাই তাহলে বলটা এইদিকে যাচ্ছে এবং বলের মানটা আসবে যদি এটার দৈর্ঘ্যটা আমি ধরো এল যদি ধরি, টোটালটার দৈর্ঘ্য হলো এল, আর এইটার দৈর্ঘ্য এই যে এর থেকে বি, এটার দৈর্ঘ্য মনে করো বি মনে বলতে পারো, এটাও বি এটাও বি, এটা এল ওটাও এল। আচ্ছা, তাইলে আমাকে এই ফোর্সের মানটা কত হবে, যে ফোর্সটা আমরা বের করলাম, এই এফ যদি বলি, এটা এফ এ বি যদি বলি, সেটা কত হবে, কিউ ভি বি, অথবা আমরা কিউ যেহেতু এখানে নাই বলাই নাই, এল দেওয়া আছে, আমরা আরেকটা সূত্র লিখতে পারি না বলের, আই এল বি, ওইটার দ্বারা লিখলাম। এটা এখানে কোনো ইউজ করতেছি না ইচ্ছা করে, কারণ আমার এখানে তথ্য দেওয়া আছে দ্বিতীয় সূত্রের তথ্য। তো প্রথম সূত্রটা ইউজ করে তেমন কোনো লাভ পাওয়া যাবে না, তো এটাকে আমরা একটু কাছে এনে লিখি, আই এল বি। এখানে আই হলো এই যে এই তারের মধ্যে যে প্রবাহটা চলতেছে, ঘুরতেছে, সার্কুলার কারেন্ট যেটা, আর এল হইলো এইটুকের দৈর্ঘ্য, এই তারটার দৈর্ঘ্য, আর বি হইলো এই যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটা। আর বল আমি এই তারের উপর বের করতেছি, এই বল তোমরা বের করতে জানো খুব ভালোভাবেই, এই যে দিক, এটা বি এর দিক, এটা ভি এর দিক যদি হয়, তাহলে এই ভি থেকে বি এর দিকে ক্রস গুণন করে ঘোরালে স্ক্রুটা ভিতরে ঢুকে যাচ্ছে, তো সেটাই হলো এই এফ এ বি। তোমরা এটুকু বুঝো নাই কে সে বলো? সত্য বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এইখানে কি অবস্থা হবে, সিডির জন্য যদি জিজ্ঞেস করি, সি থেকে ডি এর দিকে এই দিকে কারেন্ট আসতেছে, তার মানে এবার ভি এর দিক এই দিকে, কিন্তু বি এর দিক চেঞ্জ হয় না, ওই দিকে আছে। এইবার ভি ক্রস বি করলে অ্যান্সার আসবে ডট, মানে এই দিকে বের হয়ে আসতেছে বলটা, ভি থেকে বির দিকে করলে স্ক্রুটা খুলে বের হয়ে আসবে এবার, তার মানে এই দিকে আসবে বলটা। এই বলটার নাম দিলাম এফ সিডি, মানে সিডি তারে বল। কার জন্য এই বলটা প্রয়োগ হচ্ছে, এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা বলটা প্রয়োগ হচ্ছে। এই যে কিন্তু চৌম্বক বলের সূত্র ব্যবহার করতেছি, মানে চৌম্বক বলে দুটাই। আর আরেকটা ব্যাপার হলো, এই তারে কেন বল প্রয়োগ করতেছে, এই চৌম্বক ক্ষেত্রটায়, লাল চৌম্বক ক্ষেত্রটায় নীল তারটারে কেন বল প্রয়োগ করতেছে, সেটার অ্যান্সার কি, তারে তড়িৎ প্রবাহ করতেছে, এই কারণে ওর বল প্রয়োগ করতেছে। চৌম্বক ক্ষেত্র কিন্তু এমন তারকে বল প্রয়োগ করে না যেখানে চার্জ দৌড়াচ্ছে না বা ছোটাছুটি করতেছে না। এখন ভি বি ডি যদি আমি বলি, সরি সিডি, এটা বিডি না, মানে এই ফোর্সটার মান যদি বলি, সেটা কি হবে, আই এল বি হবে। এটা আই কারেন্ট, এল দৈর্ঘ্য, আর বি হইলো তোমার বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। এখন বাকি আরো দুইটা জায়গা আছে, দেখো বি আর সি আর এ আর ডি। বি সি আর এ ডির মধ্যে কি কোনো বল প্রয়োগ করবে এই চৌম্বক ক্ষেত্রটা, একটু ভাইবে দেখো তো বাচ্চারা। এই বিসি বরাবরই তো এই চৌম্বক ক্ষেত্রটা আছে, তার মানে হইলো এই যে আই, এই যে তড়িৎ প্রবাহটা, এই যে আইটা, এই আয়ের সাথে এই যে বি এর অ্যাঙ্গেল কত, এইখানে অ্যাঙ্গেল কত ছিল একটু চিন্তা করে দেখো তো, এখানে কিন্তু সাইন 90 ডিগ্রি ছিল, সাইন 90 ডিগ্রি ছিল বলে এটা আমি লিখি নাই আর, এটা কিন্তু এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সো আমরা এই 90 ডিগ্রি গুলো লিখি নাই এখানে, 90 ডিগ্রি মান কত আসলে, 90 ডিগ্রি যদি আমি বলি এটা কত হয়, সাইন 90-র মান কত, সাইন 90-র মান 1, তো 1 লিখে কি করব, লিখি নাই এর জন্য। এখন আমাকে মান্নান বলো তো, এই যে বিসি বরাবর আছে বিটা, তার মানে তড়িৎ প্রবাহের দিক, এল এর দিক আর বি এর দিক সেম আছে, তো এই মাঝখানে অ্যাঙ্গেলটা কত, যদি আমি বলি এফ বিসি, তাহলে আমার লিখতে হবে আই এল, এল এখানে কত, এল হইলো এইটুকু দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য বি, তারপরে বি হইলো বাহ্যিক চৌম্বক ক্ষেত্র, বি আই এল বি, সাইন থেটা, সাইন থেটা এখানে সাইন 90 ডিগ্রি না 0 ডিগ্রি আছে, এটার অ্যান্সার কি আসবে বলো তো?
জিরো আসবে। গুড। একই রকম ভাবে এফ এ বি, মানে এইখানেও চিন্তা করে দেখো, এইখানে বি হলো এইদিকে, ডান দিকে, মানে এইদিকে, আর কারেন্ট চলতেছে ঠিক তার উল্টা দিকে, মানে এখানে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তুমি যদি আই এল এর জায়গায় এইটুকু দৈর্ঘ্য বি সাইন 180 ডিগ্রি করো, 180 ডিগ্রি মান কত, জিরো। দুইটাই জিরো আসতেছে। সো তোমরা একটা জিনিস কি বুঝতে পারতেছো, উপরে নিচে এই জায়গায় আর এই জায়গায় কোনো বল কোনো লাগতেছে বল না, নাই। শুধু এই দুইটা বলই আছে। আর এই দুইটা বল একটা একটার বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে এই দুইটা বল আসলে এটা ওই দিকে ধাক্কা দেবে আর এটা এইদিকে ধাক্কা দেবে। পুরো যে তার কুণ্ডলীটা আছে সেটার মধ্যে এমন বল যদি প্রয়োগ হয় যেটা একদিক থেকে এইদিকে ধাক্কা দিচ্ছে আর একটা এইদিকে ধাক্কা দিচ্ছে, তাহলে এটা ঘুরবে না এইভাবে করে? একটু ভাইবে দেখো তো, এইদিকে ধাক্কা দেওয়া একটা জিনিসটা আর এদিকে একটা, তোমার হাতে একটা কাগজ বা কিছু একটা আছে অবশ্যই, এটাকে বামের দিকে এইভাবে ধাক্কা দাও আর ডান দিকে টান দাও, তাহলে কি হয়, এটা ঘোরা শুরু করবে না, এই যে সুতাটারে কেন্দ্র করে চতুর্দিকে ঘোরা শুরু করবে না? এম আই রাইট সুপ্ত? ঘুরতেছে। সুপ্ত আমি কি ঠিক হ্যাঁ, বলছি? ঘুরবে না? ঘোরার তো কথা। হ্যাঁ, এই তো, এটা আসলে ঘুরতেই ঘুরে, আছে। এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে এটা ঘুরে। আর ঘুরে বা চলে দেখে এই কুণ্ডলীটা, এই চৌম্বক ক্ষেত্রের ভিতর ঘুরে চলে দেখে এটার একটা বিশেষ নাম আছে। আর এটা দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্র বানানো হয়। এটাকে বলা হয়, পুরো সিস্টেমটাকে বলা হয় চলকুণ্ডলী গ্যালভানোমিটার। চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এটা দিয়েই গ্যালভানোমিটার বানানো যায়। কেমনে কি বানানো যায় সেটা নিয়ে ডিসকাস করা যাবে, করবো অবশ্যই, তোমরা যেহেতু আমাদের সাথেই আছো। বাট আপাতত ওইটা গ্যালভানোমিটার কেমনে বানায় না বানায় এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ভিতরে জিনিসটা ঘুরতেছে, এটা তুমি বুঝতে পারছো। এটার থেকে আরো অনেক কিছুতে যাওয়ার আগে আমি যে ফর্মুলেশনটা শেষ করে নিই, তাইলে আমার পরবর্তীতে সুবিধা হবে একটু। ফর্মুলেশন মানে হলো, আমি এখন দেখো একটা জিনিস খেয়াল করে, এই পাশে যে বল আছে এই পাশে সে একই বল আছে, তো এই দুইটা বল যদি সেম হয়ে থাকে তাহলে একটা সুবিধা আছে। সুবিধাটা কি, এই বল আর এই বল দুইটা সমান মানের বল একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে তারা কোনো কিছুকে ঘুরাইলে ওইটাকে আমরা বলি বলের ভ্রামক আছে, মানে এখানে কাপল সৃষ্টি হচ্ছে বা মোমেন্ট সৃষ্টি হচ্ছে। যদি একটা লাঠি এভাবে থাকে, সেটাকে এই দিকেও 10 নিউটন বল দাও, আর এখানে এখানে একটা কিছু দিয়ে পিন করে দাও, আর এরপরে এই দিকেও 10 নিউটন বল দাও, তারপর এটা যদি ঘোরা শুরু করে এমনি এমনি এদিক এমনি এমনি ঘুরে, তখন আমরা বলতে পারি যে এখানে বলটা ভ্রামক সৃষ্টি করতেছে। যদি এইটুকুর দৈর্ঘ্য এল হয় তখন আমরা বলতে পারি 10 × এল পরিমাণ বলের ভ্রামক আছে এখানে। বলের ভ্রামক আমরা ফার্স্ট পেপারে আলাদাভাবে পড়বো বিশেষভাবে, বাট ওইটা নিয়ে এখন কথা বলবো না। জাস্ট এতটুকুই জেনে রাখো বলের ভ্রামক বের করার সিস্টেমটা কি। অবশ্য আমরা ভেক্টর গুণনের সময় বলের ভ্রামক দেখছিলাম, আমরা বলছিলাম ফ্যান কেন ঘুরলে বাতাস লাগে, তাই না? ফ্যান ঘুরলে কেন বাতাস লাগে সেটা বুঝাইছিলাম ভেক্টরে। তো তোমরা ওইখানে দেখছিলে একটা জিনিস, সেটার নাম ছিল বলের ভ্রামক টর্ক। সেটা বের করার নর্মাল প্রসেসই হলো আর ক্রস এফ। এখানে আর বলতে কিছুই না, এখানে এইটুকু দূরত্ব, এই যে দূরত্বটা এই বল দুটার মধ্যবর্তী দূরত্ব আসলে কত, বি, সেটাই আর এর জায়গায় বসে দিলাম। এফ, এফ এফ কত, এই যে আই এল বি, এটুকু এফ। তারপরে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত একটু চিন্তা করে দেখো, এই সব সময় কিন্তু এটার মধ্যে তুমি যে অ্যাঙ্গেলটা পাচ্ছ, এখানে যদি আমি লিখি যে অ্যাঙ্গেলটা কত, এটা কত লিখবো একটু ভাইবা দেখো তো। এই যে বি এই বরাবরই আছে সব সময়, আর এফ ওর সাথে 90 ডিগ্রি বরাবরই আছে, তার মানে এখানে আর সাইন 90 ডিগ্রি লেখা অযথা একটু কাইটা দেওয়ার দরকার নাই, কারণ সাইন 90 এর মান 1 তোমরা জানো। তো এইটুকু হইলো টর্ক জিনিসটা কি সেটা যদি আমরা এখান থেকে লিখি,
আর একটু সুন্দর করে লিখতে চাই, যদি আই বি সরাই দিলাম, এল আর বি কে একসাথে রাখলাম, এল ক্রস বি করলে এই জিনিসটার ক্ষেত্রফল হয় না বাচ্চারা? একটু ভাইবা দেখো তো কথাটা আমার। দিশা, দিশা আছো? দীপু, can you hear me? মান্নান, শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া। মান্নান বলো তো, এল ক্রস বি করলে এটা ক্ষেত্রটার ক্ষেত্রফল হয় না? এই যে এল, ওই যে বি, এল ক্রস বি করলেই পুরো তার কুণ্ডলীর ক্ষেত্রফল হয়, যেটাকে আমি এ দ্বারা প্রকাশ করতেছি। বেসিক্যালি আমি বলতে চাচ্ছি এ ইজ ইকুয়াল টু এল বি, গুণ করলে এটা আসবে। এটা আমি এখানে প্রয়োগ করেছি, যেখানে এল ইজ ইকুয়াল টু এই জিনিসটা। এখন একটা দুর্ঘটনা ঘটবে তোমাদের জীবনে, সেটা হলো টর্ক এক ধরনের ভেক্টর। তাই আমি যদি এই সূত্রটাকে, যেটাকে আমি আই এ বি লিখলাম, এই সূত্রটাকে একটা মডিফাইড রূপে লিখি এবং অনেকগুলা কুণ্ডলীর জন্য লিখি, অনেকগুলা কুণ্ডলী মানে পাক, অনেকগুলা কুণ্ডলী পাক সংখ্যা সহ যদি এই সূত্রটাকে লিখি, তাহলে কেমন দেখা যাবে দেখো। এই টর্ক যখন ভেক্টর রূপে দেখবা, আর যদি এখানে একটা পাক না হয়, এটা তো একটা পাক ছিল, এনটা পাক হলে এন গুণ বেড়ে যাবে টর্কের ভ্যালু, তাহলে এন আই এ ক্রস বি হবে অ্যান্সার। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগা উচিত, যেটা তোমাদের থেকে আমি এক্সপেক্ট করতেছি। এখানে একটা ঝামেলা আছে, কি ঝামেলা আছে বলো তো? তোমাদের মধ্যে কি বলতে পারো কিনা প্রশ্নটা? ভেক্টর নিয়ে মান্নান বলো। ঝামেলাটাকে আমি লাল কালার করে দিচ্ছি, তাও যদি বলতে না পারো প্রশ্নটা করো খালি। দিক নিয়ে হ্যাঁ, দিক নিয়ে এখানে একটা ঝামেলা আছে। আমি ক্ষেত্রফলের উপরে ভেক্টর চিহ্ন দিছি, তড়িৎ প্রবাহ তো ভেক্টর রাশি না, এটা তোমাদের আগেই বলছি। কিন্তু ক্ষেত্রফল একটা ভেক্টর ফিজিক্সে। ক্ষেত্রফল ভেক্টর দিক নির্ণয় করবা কেমনে করে? তুমি তো জানোই না ক্ষেত্রফল ভেক্টর দিক কেমনে বের করে। ক্ষেত্রফল ভেক্টর কেমনে আর ক্ষেত্রফল ভেক্টরের দিক কেমনে নির্ণয় করে, এটা নিয়ে ভেক্টরে আমরা ডিটেইলে আলোচনা করব। কিন্তু এইখানে এই কুণ্ডলীর ক্ষেত্রে ক্ষেত্রফলের দিক কেমনে বের করে সেটা একটু শিখিয়ে দিচ্ছি। প্রথম দেখো, যদি এমন হয় যে কুণ্ডলীতে ক্লকওয়াইজ কারেন্ট চলতেছে, তার মানে হইলো ক্ষেত্রফলের দিকটা হবে ক্রস, মানে এই পৃষ্ঠ বরাবর লম্ব হবে, ভিতর দিকে ঢুকে যাচ্ছে। আর তুমি দেখো যে এটা এন্টি ক্লকওয়াইজ হয়, একটা স্ক্রুকে এন্টি ক্লকওয়াইজ ঘোরালে যা হয় এখানেও তাই হবে। এটার দিক হবে, ক্ষেত্রফলের দিক হবে ডট। মানে এটা যদি 3D প্লেনে চিন্তা করে দেখাই তোমাদের, তাহলে হয়তো আরো বুঝতে পারবা। যদি কারেন্টটা এমনি চলে, তার মানে ক্ষেত্রফলের দিক হবে এই বরাবর নিচের দিকে, যেটা আমি এই 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 ছবিটা দ্বারা বোঝাচ্ছি। এটা কিন্তু 3D ছবি। আর যদি কারেন্টের দিকের উল্টা হয়, সরি, তখন তোমার এ এর দিক এটা হবে। সো এ বেসিক্যালি ক্ষেত্রফল একটা ভেক্টর, আর এটার দিক কেমনে নির্ণয় করে সেটা দেখালাম। এই তারের কারেন্ট ফ্লো কিভাবে হচ্ছে সেটার উপর বেস করে আমরা এখানে দিকটা নির্ণয় করব বা দিকটা অ্যাসাইন করব। ক্ষেত্রফলের দিক জেনারেলি পৃষ্ঠের সাথে লম্ব বরাবর উপরের দিক বা নিচের দিক দুইটাই হতে পারে। কিন্তু এই ধরনের প্রতিপাদনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো এই সাইন কনভেনশনটা মেনটেন করি। এই দুইটাকে লিখে রাখো খুব সুন্দর করে। সো এইভাবে করলে ওই দিক বরাবর দিক হবে, লম্ব হবে পৃষ্ঠের সাথে। সো এর দিক তুমি পেয়ে গেছো। এখন এর দিক থেকে টর্কের দিকও বের করতে পারবা চাইলে।
কিন্তু ওইটা তেমন পরীক্ষায় আসে না, তো সমস্যা হবে না আই থিঙ্ক। আর এই তো ক্ষেত্রফলের দিক বের করতে হয় কেমনে, এটা কে বুঝো নাই বলো? আর এটা যেটা করছি আমি বুঝি নাই। ওকে, তুমি আমাকে বলো, যদি প্রথম কথা হলো ক্ষেত্রফল একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা তোমাদের কাছে আজব লাগার কথা, এটা ভেক্টর চ্যাপ্টারে আমি ক্লিয়ার করবো আরো ভালো করে কেমনে ভেক্টর একটা একটা এরিয়া বা ক্ষেত্রফল একটা ভেক্টর হয়। আর ক্ষেত্রফলের দিক জেনারেলি সবসময় হবে হয় উপরের দিকে, পৃষ্ঠের সাথে লম্ব হবে উপরের দিকে, অথবা পৃষ্ঠের সাথে লম্ব হবে নিচের দিকে। এখন এই এই চলকুণ্ডলী গ্যালভানোমিটার বা কি বলে কারেন্ট ফ্লো করতেছে এমন কয়েলের মধ্যে ক্ষেত্রফলের দিক নির্ণয় করার বিশেষ সিস্টেম আছে, সেটা তোমার আমি ডাইনে দেখাইছি। এই জায়গাটা কি বুঝো নাই মানলাম, সেটা একটু ডিটেলে বলো, তাহলে আমি বুঝতে পারবো যে কি বুঝাইলে তোমার কাজ হবে। ভাই দিকটা মানে উপরে নিচে এইটা। আচ্ছা আচ্ছা, বোঝাচ্ছি তারা। এই যে তোমার পড়ার টেবিল আঁকতেছি, ওকে মান্নান, এই যে তুমি যেখানে পড়তেছ ওই টেবিলটাই মনে করো একটা ক্ষেত্র, ওই ক্ষেত্রের মধ্যে যদি কারেন্টটা এইভাবে চলে, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলবা তুমি? এখানে যদি ঘড়ি থাকে তো এন্টি ক্লকওয়াইজ। গুড, ভেরি গুড। অ্যান্টি ক্লকওয়াইজ যদি থাকে তাহলে আমি বলছি কি দেখো, ওইখানে অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে কি করতে বলছি, ডট। ডট মানে কি পৃষ্ঠটা ভেদ করে উপরের দিকে উঠে আসতেছে, তার মানে এখানে ডট দেওয়ার মানে কি তীরটা এমনি বেরোয় আসতেছে, তাই না? জি ভাইয়া। ডটের মানে তো অনেকবার বুঝাইছি বুঝছি। তোমাদের। এটাই হলো এ এর দিক। এর উল্টাটাও কি দেখাবো না বুঝছো মানলাম? বুঝছি ভাইয়া, বুঝছি, উল্টোটা লাগবে না, বুঝছি। লাগাই দিতে সমস্যা নেই। এটা ক্লকওয়াইজ তাই ক্রস, আর ক্রস মানে নিচের দিকে। এটা হবে ক্রস, তার মানে এইদিকে হবে এরিয়া ভেক্টরটার দিক, বা এই যে টোটাল এরিয়াটা দেখতেছো এটা একটা ভেক্টর, এটার দিক আমরা বের করলাম। बात समझते हो? ইন্টারেস্টিং জি জিনিস। ভাইয়া, আমি समझ गया। ওকে, আমরা এই সূত্র পর্যন্ত এই পর্যন্তই পড়লাম। এই পর্যন্ত পড়ার পরে আরেকটা লাইন লিখে দিলে আসলে কাজে লাগবে, এটা ছেড়ে দেওয়া উচিত নাই জায়গাটায়। তোমরা একটা বিশেষ জিনিস লিখে রাখো, এই NIA এই অংশটা পুরোটাকে বলা হয় চৌম্বক ভ্রামক এম, আর বাকিটুকু আছে বি, এম ক্রস বি। টর্ক বের করার আরেকটা ফর্মুলা পেয়ে গেলে এম ক্রস বি। আর এখানে পাশে লিখে রাখো এম জিনিসটা কি, NIA এটাকেই বলা হচ্ছে চৌম্বক ভ্রামক। কি নাম? চৌম্বক ভ্রামক। চুম্বক আবার। কিন্তু ভাইয়া এনে চৌম্বক আসলো কোথা থেকে? এটা তো তড়িৎ প্রবাহ দেখা যাইতেছে, এটা ক্ষেত্রফল দেখা যাইতেছে, এটা পাক সংখ্যা দেখা যাইতেছে। এই এই পাক সংখ্যাটা বুঝছো তো সবাই? পাক সংখ্যা মানে এখানে একটা না হয়ে যদি আরো অনেকগুলা পাক হইতো, সেটা বোঝাচ্ছে। এইটা চৌম্বক ভ্রামক হইলো কেমনে, কোনো আইডিয়া আছে তোমাদের? NIA চুম্বকের সাথে NIA এর কি সম্পর্ক আছে সেটা তোমাদের হোমওয়ার্ক, আজকে পড়াবো না, এটা তোমরা বের করো। নেক্সট দিন আমাকে বইলো চুম্বক ভ্রামকের সাথে এইটা কেমনে চুম্বক ভ্রামক হইলো, এটার সাথে তো কোনো চুম্বক, এটার মধ্যে চুম্বকের নর্থ সাউথ কই, চুম্বকের ভ্রামকের সাথে এটার কোন জায়গায় সম্পর্ক আছে, মানে চুম্বকত্বের সাথে রিলেশন কই এটা, সেটা একটু বের করার চেষ্টা করো, ইন্টারনেটে সার্চ দিও, গবেষণা করো।